আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ী সকলকে এই শুভ সন্ধ্যায় আমি সাদর অভিনন্দন জানাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আমি কখনোই ভাবতে পারিনি যে আমি রিটায়ারমেন্টের পরে এই একটা জায়গায় এসে এতটা আপ্লুত হব আপনাদের দ্বারা। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, এখানে অনেকেই বসে আছে যারা এখানে ডায়াসে এলো না, যারা পেছন থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তারা কিভাবে যে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, স্যার আপনি চালিয়ে যান। আর আমার কাজ করে আমি শেষ করতে পারছি না, আর আমার বোঝা এত চেপে গেছে যে আমার স্পন্ডিলাইটিস ছিল, স্পাইনের প্রবলেম ছিল, তারপর হাঁটুর ব্যথা ছিল, কিন্তু সেগুলো যে কোথায় চলে গেছে আমি জানি না। ওষুধ খাই, 5টা করে ওষুধ খাই আমি, সেটা কেউ জানে না। ছেলেরা একদিন জিজ্ঞেস করে, গার্জেনরা দাঁড়িয়ে আছে, হয়তো দেরি হয়ে গেছে 1/2 ঘন্টা, বলছি স্যার আমি আর কি বলবো, বেরোতে যাচ্ছিলাম মাথা ঘুরে যাচ্ছে, তারপরে আবার একটু রেস্ট নিলাম, তাও চলে এসেছি। আর তারপরে আমি জানি এখানে গিয়ে সেগুলো আমার ঠিক হয়ে যাবে, সত্যি সত্যি এটা ঠিক হয়ে যাবে। আর ওদেরকে একটু আদর না করলে বা একটু না বকলে আমার সেদিনটা ভালো লাগে। আমি দেখো, তোমরা তো বেশ শান্তভাবেই ছিল। আমি তোমাদেরকে বলেছি না, স্বামী সর্বপ্রিয়ানন্দজি, যিনি বেদান্ত সোসাইটির সেক্রেটারি আমেরিকাতে, তিনি পিএইচডি প্লাস আরও অনেক কিছু ডিগ্রি আছে, সেগুলো আমি জানি না। উনি বলেছেন যে লেজার লাইক ফোকাস। আমি ওনাদের সমস্ত ভিডিও টিডিওগুলো দেখি। কখন দেখি জানো? খেতে বসে। তোমার আন্টি বকাবকি করে, তোমার কি শেষ হবে না? যাই হোক, এইভাবে লেজার লাইক ফোকাস তোমাকে দিতে হবে। এই যে তোমরা দুষ্টুমিটা করছো, এখন কিন্তু লেকচার চলছে, এগুলো তোমাদের জীবন গড়ে দেওয়ার জন্য। এই মাস্টারমশাইদের বা এই যে তোমরা প্রিন্সিপালদের সাহেবদের পাচ্ছ, আর তারপরে তোমরা যে পাচ্ছ, এই শান্তিনিকেতনকে আমি এখানে এনে দিয়েছি, আইএস অফিসারকে এনে দিয়েছি এখানে। তাহলে এগুলো এদেরকে দেখে শেখো। আরও তো আনতে পারলাম না, তা নিয়ে আসবে বলতে আসতে পারেনি। যাই হোক, এরপরের বারে আরও অনেক ছাত্রছাত্রী আসবে যারা দেখবে কিভাবে লড়াইটা করেছি। এবং এটা আমি জানি, আমার এক দাদা বলেছিল যে আমি দেশের বাড়িতে গেছি, আমার বাড়িতে ভাইজির বিয়ে আছে। আমি ছোটো করে বলছি, আমার গল্প বলে শেষ হয় না। তা দেখি পুকুরে জাল ফেলে যাচ্ছে। আমি তুমি বর্ষাকালে পুকুরে জাল ফেলছো, তারপরে মাছ ধরবে, তার মেয়ের বিয়ে হবে? বলছে হ্যাঁ হ্যাঁ হবে। তারপরে দেখলাম আমাকে বলছে নিজের প্রাণ না মারলে কি আর মাছের প্রাণ মারা যায়? তার সেটা আমার আগে পর্যন্ত মনে আছে। দাদা মানে সেই দাদা মারা গেছেন, 80 বছর বয়স হয়ে গেছিল, 80। তারপর সেই জন্য বলেছি যে পড়াশোনা কঠোর পরিশ্রম যদি তুমি না করো, তুমি কিন্তু ওই জায়গাটায় পৌঁছতে পারবে না। এবং তার পাশাপাশি আমাদেরকেও লড়াই করতে হবে। এবং আমি সবচেয়ে গর্বিত যে আমি যে টিমটা পেয়েছি, যে শিক্ষকদের যে টিমটা পেয়েছি। প্রথম শ্যামল স্যার এর কিন্তু উদ্যোক্তা। শ্যামল স্যার আমাকে বলতো, প্রভাত দা তুমি একটা ইউটিউব করো, মাসে একটা করে দাও। আমি ঠিক আছে তুমি নিয়ে আসো। তারপরে আমার বাড়িতে অনেক বড় কিছু শুনেছি, রিটায়ারমেন্টের সব টাকাগুলো নষ্ট করে দিল, এখানে এটা ওটা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে এখন কিন্তু খুব মেনে নিয়েছে। এবং আমার বাড়িতে কোনোদিনই ছিল না, আমার বাড়িতে যেমন শুনলে অবাকে, আমার বাড়িতে কোনো টিভি নেই, কিন্তু আমি পৃথিবীর সব খবরই জানি। যেটা অনেকেই জানে না সেটা আমি জানি। তাহলে আমি কী করে সংগ্রহ করছি? একটু পেপারটা চোখ বুলিয়ে নিলে হয়, বা লোকে যা বলছে কানে এলেই তো হয়ে যায়। সারাদিন ধরে পেপার পড়ার কি আছে? ওই তো এটা ওটা, এই সমস্ত, এই সুইসাইড করলো, সেই সুইসাইড করলো, এছাড়া কি আছে? অত ওটাকে লিমিট করতে হবে এবং ফোকাস দিতে হবে। আর একটা কথা আমি মায়েদের বলছি, আমি তো সবাইকে তুমি করে বলি তোমাদেরকে, জানো, কারণ তোমরা আমার থেকে অনেক ছোটো শুধু নয়, একদম আমার মেয়ের বয়সে একদম। তা বলি, এ গুড মাদার ইজ বেটার দেন গুড 100 টিচার। এটা আমি অনেকবারই বলেছি, যেটা আমরা বিএডে শেখানো হয়েছিল। আমি সে 85-এ বিএড করেছিলাম। বিএডে শেখানো হয়েছিল, এ গুড মাদার ইজ বেটার দেন গুড 100 টিচার। একটা ভালো মা 100টা ভালো টিচারের থেকেও ভালো। এবং সেটা আমি দেখেছি, চোখেও দেখেছি। 9 নম্বরে মানে A9-এর একজন মা
উনি ফিজিক্সের এমএসসি ছিলেন, ওর ছেলে আমার কাছে পড়তো। এটা অনেক দিন আগের কথা, প্রায় 20-25 বছর, আরও বেশি হয়ে গেছে, 97-96-97 দিকের কথা। তা তখন তা যথারীতি টিউশন ফিউশন যেমন থাকে তখন ঠিকঠাক আছে। থাকার পরে তার ছেলে মেডিকেলে চান্স পেল। আমি বললাম তুমি কি করে করলে এটা? বলছে স্যার তুমি তো ফিজিক্সের। বলছে আমি ছেলের সঙ্গে সবই পড়তাম, ম্যাথামেটিক্সও পড়তো, বায়োলজিও পড়তো, কেমিস্ট্রিও পড়তো, সব সাবজেক্টে স্কোয়ার হয়ে গেছে। এখন আমি শুনতে পাই বাচ্চাদের কাছ থেকে, এই মায়েরা তোদের সঙ্গে পড়তে বসে, আমাকে বলে আরাধ্যার মা আছে কিনা জানি না, আরাধ্যা বলছে স্যার মা যদি বলে আমাদের দিন শেষ হয়ে গেছে তোরা পড়। খবরদার নয়, জীবন শুরু হয়েছে। আমি যদি 65 বছর বয়সে জীবন শুরু করতে পারি, তাহলে তোমাদের ক বছর বয়সে? 37, 38, 40। পড়াশোনা করো। তোমরা যদি পড়তে বসো, ছেলেগুলো পড়তে বসবে। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করে দেবো, যে এটা একদম সত্যি ঘটনা, পেপারে দিয়েছিল। ট্রেনে করে যাচ্ছে এক ভদ্রমহিলা, তার একটা বাচ্চা আছে, বাচ্চাটা মানে ওই 7-8 পড়ে আর কি। সবাই যখন মোবাইল দেখছে তখন ওই বাচ্চাটা গল্পের বই পড়ছে। তখন পাশে যারা ছিল তারা জিজ্ঞেস করছে, আপনার বাচ্চাটা মোবাইল দেখছে কেন? মোবাইল দেখছে না তো, পড়াশোনা করছে। বলছে শুনুন আপনারা বাড়িতে কি করেন? বলছে আমরা বাড়িতে গল্পের বই পড়ি। বলে এই অভ্যেসটা করাতে হবে, এই কাজগুলো নিজেদেরই করতে হবে, আর মিথ্যা কথা বলা ছাড়তে হবে, যতটা পারি ট্রান্সপারেন্ট হতে হবে। আমি ঢোকার সময় জিজ্ঞেস করছি মেয়ে আসেনি কেন? স্যার ওর পেটটা ব্যথা করছিল তো সেই জন্য আসতে পারেনি। আমি এসে জিজ্ঞেস করছি মা কি হয়েছে রে, তোর কি হয়েছিল আগের দিন? ও মামা বাড়ি গেছিলাম স্যার। এই কথাগুলো ছাড়তে হবে। আর আমাকে তো জানো যে আমি কিন্তু সব ধরে ফেলি। আর একটা ছেলে পিছন বেঞ্চে বসে কি লিখছে সেখানে এখান থেকে বলে দিই। ওরা বলছে স্যার কি করে বলেন, জাদু টাদু কিছুই জানি না, ওই ঈশ্বর বলে দেয় ওই জিনিসটা। সেই জন্য বলছি মন দিতে হবে। এবারে আর একটা কথা বলি, আমি প্যান্ডেমিকের সময় যখন smartclass.com ছিল, তখন আমি আমাদের শ্যামল স্যার স্মার্ট ব্যাগ করাতো, সেই সময় একটা ডাক দিয়েছিলাম যে আর নয় কলকাতা। কেন? আমার খুব কষ্ট হয়েছে যে এই বিগত 7-8 বছর ধরে যেদিন থেকে নিট হয়েছে সেদিন থেকে আমার কাছ থেকে একটা দুটো হলেও চান্স পেত মেডিকেলে। এখন আমার কাছে তো দূরের কথা, পুরো কল্যাণী থেকে একটা দুটো পায় কিনা সন্দেহ। তখন আমি দেখলাম, আর আমি এই ছোট থেকে ইংলিশ পড়ানোটা কিন্তু অভ্যেসটা বেশি দিন ছিল না। আমি আগে কি পড়াতাম, 9, 10, 11, 12 আর কলেজ লেভেলে পড়াতাম। তারপরে আমার বন্ধু বান্ধবের কিছু তার ওয়াইফরা এসে রিকোয়েস্ট করলো প্রভাতদা তুমি আমার ছেলে মেয়েদের মানুষ করো। যাই হোক, তাদের করতে গিয়ে, এবং সেই যে প্রথম ব্যাচে যে 7টা পড়িয়েছিলাম, 6 জন ডাক্তার হয়েছে। সেই 7 জনের মধ্যে 6 জন ডাক্তার, যে সবচেয়ে ভালো ছিল সে রান্না করছে এখন। কেন? ট্র্যাকের বাইরে চলে গেছে, আমার কথা শুনেনি। অতএব এই গাইডের জন্য কিন্তু একাডেমি এসছে, এবং আমি প্রতিজ্ঞা করেছি যে আমার কাছে যতগুলো ছেলে মেয়ে পড়বে তারা যেন না খেয়ে যেন না মরে। সামনের বছর থেকে প্রত্যেকটা সাবজেক্টের 2টো করে টিচার আছে, একটা এডিশনাল টিচার। আমাদের 2 ঘন্টা স্লট ছিল, সেই স্লটটা বাড়িয়ে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা নিয়ে যাচ্ছি। 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা পড়ার পরে তারপরে একটা ঘরে চলে আসবে, সেখানে একজন টিচার থাকবে, সে ওকে গাইড করবে, ওইখানে পড়া রেডি করবে। এটা ক্লাস আপ টু 8 এবং 9, 10, এবং তারপরে তাকে বলবো যে তোমরা বই টই নিয়ে যেতে হবে না, অল্প স্বল্প বাড়িতে গিয়ে সব দুষ্টমি বদমাশি যা কিছু করো, এইখানে পড়া সব রেডি করে যেতে হবে। যেমন এখন নিয়ম করে দিয়েছি, স্যারেদের কাছে অঙ্কে দেখলাম যে ম্যাথামেটিক্সে বেশ দুর্বলতা দেখা যাচ্ছে, আমি কিছুতেই কায়দা করতে পারছি না। তারপরে বললাম যে স্যারেদের তো আছে, প্রীতম তো আমার কাছে খুব বোকা খায়, শ্যামলকে বলছি শ্যামল কী করা যায় বলো তো, এরকম হচ্ছে। শ্যামল আমার জিজ্ঞেস করে পড়া থেকে পরীক্ষাটা বন্ধ করে দিয়ে কি প্র্যাকটিস করাবো? আমি প্র্যাকটিস করবো। ব্যাপারটা কি, ওরা প্যান্ডেমিকের সময় থেকে যে ছেলেটা বিশেষ করে 9, 10 এসছে, ওরা প্যান্ডেমিকে কৌস্তব কেমিস্ট্রি ফিজিক্স পড়াতে গিয়ে বলছে যে বাবা মানে সাধারণ জিনিসগুলো জানে না, আমি ও সব জেনে যাবো। এই শ্যামল স্যার ক্লাস 6-এ যখন পড়ানো শুরু করি এবছর, বলছে আমি এগুলো পড়াতে পারবো, ওরা কিছুই পারে না। সত্যি কিছুই পারতো না। আমাকে 3টে আমার সময় দাও। তারপরে আমি ওদেরকে কী করতে হয় দেখুন। তার 3 মাস পরে হয়ে গেল, ওরা মোটামুটি রেডি। 4 মাসের মধ্যে শ্যামলকে বলছি শ্যামল তুমি 6টা ছেড়ে দাও, সব উপরে ক্লাসগুলো করো। বলে না 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 না, এ টক বকে ছেলে, এদেরকে ছাড়বো না, এদের কাছে আমি যাবো। মানে ছেলেকে যে তৈরি করলে যে কী হয়
এবছর ক্লাস 6-এর ব্যাচটা 2-3টে ছেলে বাদে এমন তৈরি হয়েছে, ওরা আমাকে যন্ত্রণা দেয়, জ্বালাতন করে, কালকে খুব বোকা খেয়েছে, দুর্ধর্ষ তৈরি হয়েছে। এবং 6, 7, 8 এই 3টে ব্যাচ আমার কাছে একদম গর্ব। 9টাকে তোলার চেষ্টা করছি, 10টা তো ভীষণ প্যান্ডেমিকে শেখা, তার জন্য তবুও আমি চেষ্টা করছিলাম যে ওদের স্পেশাল কোচিং দিয়ে তোলা যায় কিনা, কিন্তু সেই রেসপন্সটা আমি গার্জেনদের কাছ থেকে পাইনি। সেটা আগের মিটিংয়ে আমি বলেছিলাম, ওখানে প্যারেন্ট টিচার মিটিংয়ে পিটিএমে, ওরা সেই রেসপন্স পায়নি বলে ছেড়ে দিয়েছি। তবুও আমি বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর একটা বলি যে যে ছেলেরা ভালো পড়াশোনা করতে পারবে না তার জন্য কিন্তু ডিজিটাল, যে আমাদের কুন্তল দাঁড়িয়ে আছে এখানে, কুন্তল কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির প্রফেসর ডিজিটাল প্ল্যাটফর্মে, ও ওখানে ডিজিটাল পড়ায়। এবং ওকে আমি বলেছি, কুন্তল তোমাকে আমার ইনস্টিটিউটে পড়াতে হবে, এবং আমার ইনস্টিটিউট নয়, এটা তোমার ইনস্টিটিউট। অদ্ভুত ব্যাপার, এখন কুন্তল কোনোদিনই বলেনি যে স্যারের ইনস্টিটিউট, বলছে আমার ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউট। আমি এটাই তো চেয়েছি, আমি তো একটা ফাউন্ডেশন করতে চেয়েছি। এটা প্রভাত স্যারের কিছু নয়, প্রভাত স্যার তৈরি করে দিয়ে যাচ্ছে, সেটাকে তোমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। এবং এখানে ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে আরও কীভাবে অ্যাফিলিয়েশন পাওয়া যায়। বিভিন্ন গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা চলছে, বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে কথা বলতে চলছে, আশা করি সেটা পেয়ে যাবো। তো স্পোকেনটাও পেয়ে যাবো, এখানে আমরা স্পোকেনও শেখাবো। তো স্পোকেনের পাশাপাশি ডিজিটাল এটা চলবে, প্লাস আরও অন্যান্য বিষয়গুলো চলবে। তা আপনাদের শুধু সাপোর্টটাই দরকার, আর আপনাদের মাধ্যমে আমরা প্রচারটাও চাই যে এই ধরনের একটা একাডেমি হয়েছে, আর এই একাডেমিতে কী করানো হয় না করানো হয় সেইটা একটু আপনারা শুধু আমাদের হয়ে বলতে পারছি না, যেটা আপনারা দেখছেন সেটাই শুধু মনে রাখলেই চলবে। আর আমাদের কিন্তু কোথাও কোনো সাইনবোর্ড নেই। আমাদের এখানে 254 স্টুডেন্টস 8 মাসে, এটা কি করে হলো? কোয়ালিটি যদি ভালো হয় নিশ্চয়ই সেখানে যাবে, বাবা মারও দেখবে যে ছেলেরা কতটা আন্তরিক। এবং সব টিচার এসে বলে স্যার আপনি আছে, আমাদের চিন্তা নেই। আমার তো রাতের ঘুম চলে যায়, প্রত্যেকটা ছেলেকে অ্যানালিসিস করতে হয়। যাই হোক, আজকে আমাদের সকলকে পেয়ে আমি খুবই গর্বিত, সবচেয়ে আরও বেশি গর্বিত যে আমাদের যে এডুকেটররা আছেন, এবং সর্বোপরি আমাদের অপর্ণা ম্যাম যেভাবে এটাকে সঞ্চালনা করলেন, তার জন্য আমি খুবই গর্বিত। এবং পরের বছর আজকে প্রায় 450 পেরেন্টস এবং স্টুডেন্টস মিলে প্রেজেন্ট আছে। আমি সামনের বছর চাই এটা যেন 600 হয়। 600 হবে তো?